হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা লাস্ট ভিডিওতে ফিডব্যাক সম্বন্ধে এবং স্পন্দকের যে বেসিক আইডিয়া কিংবা স্পন্দকের ধারণাটা কিভাবে আসছে, বার্ক হাউসেনের শর্তটা কি সেই সম্বন্ধে আলোচনা করেছি। তো এটা হচ্ছে আমাদের এই অর্ধপরিবাহী এবং ইলেকট্রনিক্স অধ্যায়ের এটা শেষ থিওরি ভিডিও। তো এর সঙ্গেই আমাদের থিওরি পোর্শনটা আমরা শেষ করছি। তো এখানে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্পন্দকের সংজ্ঞা, তার শ্রেণীবিভাগ এবং উদাহরণ নিয়ে, এবং শেষে হটসেট প্রশ্নগুলো কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে এবং উদাহরণে যে অঙ্ক রয়েছে তোমাদের, যে অঙ্ক, নিটের অঙ্ক, আইআইটিএম এর অঙ্কগুলো, অনেকগুলো গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে, সেগুলো ছাড়া তোমরা কিন্তু এইচএস এর প্রস্তুতি নিতে পারবে না, আর এন্ট্রান্সে তো লাগবেই। তো সেইটা কোনগুলো ভালো করে দেখতে হবে সেগুলো আমি একটু শেষে বলে দেবো। তো সবচেয়ে প্রথমে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, স্পন্দক পড়ার সময় আমরা কিন্তু দেখেছি যে বার্ক হাউসেনের শর্ত যেটা এইটা ছিল, আর ফাই এর ক্ষেত্রে 0 কিংবা 2m পাই এই শর্ত দশানি। তাহলে স্পন্দকটা কি না, স্পন্দকটা হচ্ছে এরকম একটা ব্যবস্থা যার সাহায্য নিয়ে আমরা একটা ডিসি উৎস কিংবা একটা অনিয়ন্ত্রিত এসি উৎস, তার থেকে একটা নির্দিষ্ট কম্পাঙ্কে, অর্থাৎ নির্দিষ্ট কম্পাঙ্ক মানে একটা এসি সংকেত তৈরি করতে পারি কিংবা উৎপন্ন করতে পারি। তাই এই দেখবে বইতে সংজ্ঞাতে রয়েছে যে যন্ত্র ব্যবস্থা কোনো সমপ্রবাহ বা অনিয়ন্ত্রিত পরিবর্তী প্রবাহ সুনির্দিষ্ট কম্পাঙ্কের পরিবর্তী সংকেতে রূপান্তরিত করে। তার মানে স্পন্দক হচ্ছে এরকম একটা ব্যবস্থা যে একটা ডিসি, একটা ভোল্টেজ কিংবা ডিসি ইনপুট, এবং অন্যভাবে যদি বলি অনিয়ন্ত্রিত এসি উৎস কিংবা এসি ভোল্টেজ, তাকে সে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের এসি সংকেতে রূপান্তরিত করতে পারে। সেই ব্যবস্থাটাই হচ্ছে এই স্পন্দক কিংবা প্রকম্পক। তো এই সংজ্ঞাটা পরীক্ষাতে লাগতে পারে। এবার স্পন্দকের যদি শ্রেণীবিভাগ বলা হয়, তো শ্রেণীবিভাগ তিন ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে যে মূল মানে কনসেপচুয়াল দিক থেকে যদি শ্রেণীবিভাগ করা হয়, যেটা সবচেয়ে প্রথমে দেখবে বইতে রয়েছে, সেটা হচ্ছে যদি আমরা ফিডব্যাক দিয়ে স্পন্দকটা তৈরি করি, তখন সেই স্পন্দকের নাম হয়ে যাবে ফিডব্যাক স্পন্দক। আর আরেকটা হয় ঋণাত্মক রোধ স্পন্দক। তো আমি বলবো শুধু নামটা মনে রাখতে পারো, আমাদের সিলেবাসে নয়, এটা অনার্সের সিলেবাসের অন্তর্গত, তোমরা ডিটেইলসে কোনো যাওয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই, আর কোনো প্রশ্নও আজ অবধি আসে। কিন্তু আরেকটা শ্রেণীবিভাগ কিভাবে করতে পারি না, তার থেকে যে সংকেত আমরা আউটপুটে পাচ্ছি সেটা কোন রিজিয়নে কিংবা কোন পাল্লাতে পাচ্ছি। সাপোজ যদি আমরা অডিয়েবল রিজিয়নে পাই, অর্থাৎ অডিও ফ্রিকোয়েন্সি, যেটা আমরা জানি যে আমাদের 20 হার্জ থেকে যে 20 কিলোহার্জ এর রেঞ্জ রয়েছে আমাদের অডিয়েবল কিংবা আমাদের শ্রুতিগোচর যে পাল্লাটা রয়েছে, সেই রেঞ্জে যদি পাই আমরা কিলোহার্জ রেঞ্জ, যেটা আমরা হয় 20 হার্জ থেকে 20 কিলোহার্জ এর রেঞ্জটা রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে সেটা হচ্ছে অডিও ফ্রিকোয়েন্সি প্রকম্পক কিংবা অডিও ফ্রিকোয়েন্সি অসিলেটর। এছাড়া যদি আমরা দেখি যে বেতার তরঙ্গ পাচ্ছি কিংবা বেতার তরঙ্গের যে পাল্লা রয়েছে কম্পাঙ্কে, সেই রেঞ্জে যদি আমরা আউটপুটটা পেয়ে থাকি, তখন আমরা আবার বলতে হবে যে রেডিও ফ্রিকোয়েন্সি অসিলেটর। তাই বইতে দেখবে এরকম দুটো নাম কিন্তু তোমরা দেখতে পাবে। আবার এরকমও আছে যে আমরা যে তৈরি করছি স্পন্দক, সেখানে একটা বর্তনী থাকে যাকে আমরা বলি ট্যাঙ্ক বর্তনী কিংবা ট্যাঙ্ক সার্কিট, যে পুরো সেই বর্তনী পুরো কম্পাঙ্কটা নির্ধারণ করে যে কত কম্পাঙ্কের আউটপুটে আমরা সিগন্যালটা পাবো। তো সেই বর্তনীটা কেমন হয় না, আরসি বর্তনী হতে পারে, মানে রোধ আর একটা ধারক থাকবে সেখানে, অবশ্য একের বেশিও থাকতে পারে, কম্বিনেশন ওয়াইজও থাকতে পারে। তো সিম্পললি যদি বলা হয় একটা আর একটা সি থাকবে, কিংবা এলসি বর্তনীও থাকতে পারে। তাহলে এই বর্তনীটাকে বলা হয় এলসি নিয়ে যে বর্তনীটা থাকবে, সে একটা এল থাকুক কি দুটো থাকুক কি সি দুটো থাকুক, সেটাই হচ্ছে ট্যাঙ্ক বর্তনী কিংবা ট্যাঙ্ক সার্কিট। তারাই নির্ধারণ করবে কম্পাঙ্কটা কত হবে সেই স্পন্দকে, এই মানটা নির্ধারণ করবে। তো তখন কি হবে, আরসি দিয়ে তৈরি করলে তখন হয়ে যাবে সেটা আরসি অসিলেটর, এলসি দিয়ে তৈরি করলে তখন নাম হয়ে যাবে এলসি অসিলেটর। যেহেতু সেইটা দিয়ে তৈরি, অর্থাৎ এটাই হচ্ছে মূল ভূমিকা কম্পাঙ্ক নির্ধারণের ক্ষেত্রে। তোমার বইতেও দেখবে নাম দেখতে পাবে। তার মানে কম্পাঙ্ক নির্ধারক হিসাবে যে বর্তনীটাকে ব্যবহার করা হবে, যদি আরসি বর্তনী ব্যবহার করা হয়, তখন সেই স্পন্দকের নাম হয়ে যাবে আরসি স্পন্দক। আর যদি এলসি বর্তনীকে ব্যবহার করা হবে, তখন তার নাম হয়ে যাবে এলসি স্পন্দক। তো এটা মাথায় রাখতে হবে। নেক্সট যেটা আমরা আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট না হলো জাস্ট একটু আইডিয়ার জন্য, আমরা একটা এলসি ফিডব্যাক স্পন্দকের একটু বর্তনীটা দেখব। আমাদের ডিটেইলস নিউ সিলেবাসে নেই। তো সাপোজ ধরো এটা একটা বিবর্ধক রয়েছে, তো এইখানে আমরা কি করলাম,
একটা ফিডব্যাক বর্তনী অর্থাৎ একটা এলসি ফিডব্যাক বর্তনী তোমরা বইতেও দেখবে রয়েছে, এরকম একটা আবেশক নিলাম, সেই আবেশকের সঙ্গে সমান্তরালে একটা ধারক যুক্ত করা হলো। তো এটাই হচ্ছে সেই এলসি বর্তনী। তাহলে এটাকে বলা যেতে পারে একটা এলসি ফিডব্যাক অসিলেটর। এই যে এলসি ফিডব্যাক অসিলেটর আমরা কি দেখতে পাবো না, এর একটা বিবর্ধনাঙ্ক থাকবে স্বাভাবিকভাবে। তো এইখানে আমরা একটা ডিসি ইনপুট দেব, আর এখানে আমরা একটা এসি আউটপুট পাবো নির্দিষ্ট কম্পাঙ্কে। তো সেই যে নির্দিষ্ট কম্পাঙ্ক যেটার ক্ষেত্রে এই শর্তটা স্যাটিসফাই হবে, সেই নির্দিষ্ট কম্পাঙ্ক হচ্ছে এইটা। এটা লিখতে দিতে পারে, ডিটেইলস আমাদের সিলেবাসে এমনিও নেই, তো কিংবা অঙ্ক দিতে পারে, এখানে জাস্ট এলসি এর ভ্যালু দেওয়া থাকলে f0 বের করা, কিংবা এলসি এর মধ্যে একটা মান দেওয়া রয়েছে আর এখানে f0 এর মান দেওয়া রয়েছে আর একটা মান বের করা। তো এটা হচ্ছে একটা এলসি ফিডব্যাক অসিলেটরের সার্কিট, কিংবা সার্কিটটা ড্র করতে দিতে পারে, এখন অবধি দেয়নি কিন্তু দিতে পারে পরীক্ষায়। তো এটা দেখবে তোমাদের বইতেও রয়েছে। কিন্তু একটা কথা এখানে বলবো, ইনপুটে যে নয়েজ কিংবা আমরা বলতে পারি যে অপসরটা থাকছে, সেটাই কিন্তু আউটপুটে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের সংকেতে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। আর বার্কহাউসেনের শর্ত কিন্তু স্যাটিসফাই করতে হবে, সে এল থাকুক কি সি থাকুক, শর্ত কিন্তু স্যাটিসফাই করতেই হবে, না হলে কিন্তু সে স্পন্দক হতে পারে না। তো এটাও দেখো তোমাদের বইতে রয়েছে। কিন্তু সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলি, সেটা হচ্ছে যে ট্যাঙ্ক সার্কিটের কথা আমি একটু আগে তোমাদের বললাম, যে ট্যাঙ্ক সার্কিট যেটা হচ্ছে, সেই ট্যাঙ্ক সার্কিট হচ্ছে স্পন্দকের যে কত কম্পাঙ্ক সেইটা নির্ধারণ করে একটা ট্যাঙ্ক সার্কিট। আর সেই ট্যাঙ্ক সার্কিট এই ক্ষেত্রে এলসি, কোন ক্ষেত্রে সেটা আরসি। তো এই ক্ষেত্রে এলসি ট্যাঙ্ক সার্কিট, কোন ক্ষেত্রে সেটা আরসি হবে। এবার তোমাদের মনে হতে পারে যে আমরা তো এই অধ্যায়ে ট্রানজিস্টর পড়েছি, তাহলে কি ট্রানজিস্টর দিয়ে কি আমরা কোন অসিলেটর কিংবা স্পন্দক তৈরি করতে পারি? উত্তর হচ্ছে হ্যাঁ। তোমাদের বইতে দেখবে একদম লাস্ট পেজে রয়েছে। তো তার আগে একটা কথা বলি, যেটা পরীক্ষাতে আরেকটা জিনিস মাথায় এলো আমার, যে 1 মার্কসে আরো কোশ্চেন হতে পারে, যেহেতু ছোট ছোট প্রশ্নই তো হয় বেশি। তো এই এলসি যে ফিডব্যাক অসিলেটর, এটা আমরা কোথায় ব্যবহার করব? না, এটা ব্যবহার করব ধরো যেখানে আমাদের সাইন ওয়েভের প্রয়োজন নেই যে বর্তনীতে, সেখানে হয়তো আমাদের স্কয়ার ওয়েভের, এরকম স্কয়ার ওয়েভের প্রয়োজন, অর্থাৎ যাকে তোমরা বাংলায় বলো বর্গাকার তরঙ্গ, কিংবা এরকম ট্রায়াঙ্গুলার ওয়েভ অর্থাৎ ত্রিভুজাকৃতি এরকম তরঙ্গের প্রয়োজন হলো, এরকম কিংবা এরকম প্রয়োজন হলো, সেই ক্ষেত্রে এই এলসি ফিডব্যাক অসিলেটর কিংবা এই এলসি ফিডব্যাক আমাদের স্পন্দকে ব্যবহার করা হয়। কেন সাইনের জন্য এমনি অনেক উৎস রয়েছে, তো সাইনের জন্য তো নরমাল এসি সার্কিট যেগুলো হয় নরমাল এসি ক্ষেত্রেই হয়ে যাবে, কিন্তু এগুলোর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। তো সাধারণত যেটা চলতি ভাষায় যে নাম দেওয়া হয়েছে একে, যে যেখান থেকে জটিল তরঙ্গগুলো পাওয়া যায়, যেরকম এই ত্রিভুজাকৃতি কিংবা বর্গাকৃতি, সেইটা হচ্ছে মাল্টি ভাইব্রেটর। মাল্টি ভাইব্রেটর থেকে এই উৎসগুলো সহজে পাওয়া যায়, ত্রিভুজাকৃতি, ট্রায়াঙ্গুলার ওয়েভ, স্কয়ার ওয়েভ এগুলো সহজে পাওয়া যায়। এবার প্রশ্ন হচ্ছে, যেটা আলোচনা করছিলাম যেটা মাঝপথে রয়ে গেল, সেটা হচ্ছে যে ট্রানজিস্টর নিয়ে আমরা কিন্তু অসিলেটর কিংবা স্পন্দক তৈরি করতে পারি। তোমাদের বইতে দেখবে লাস্ট পেজে রয়েছে, তোমরা চাইলে বর্তমানে প্র্যাকটিস করতে পারো, সেরকম ইম্পর্টেন্ট নয়। কিন্তু আমি এখানে একটা জিনিস বলে রাখি, যদি কোনো কারণে 1 মার্কসের কোশ্চেন হয়, সেটা হচ্ছে একটা ট্রানজিস্টর যখন আমরা তৈরি করি, সেটাকে বলা হয় কি, সেটা দেখবে লেখা রয়েছে যে টিউনড কালেক্টর অসিলেটর। বাট টিউন বলা মানে কি, সেটা কম্পাঙ্ককে অ্যাডজাস্টমেন্ট করে একটা নির্দিষ্ট কম্পাঙ্কে নিয়ে আসা, যেরকম টিউনিং করা যাকে যেরকম বলা হয় আর কি। এই টিউন কালেক্টর যে অসিলেটর এখানে নাম দেওয়া রয়েছে, যেহেতু আমরা কালেক্টরে মানে কি নিঃসারক, ভূমি, সংগ্রাহক, সংগ্রাহকেই দেখবে এলসি অর্থাৎ এল এবং সি এর একটা ট্যাঙ্ক সার্কিট লাগানো রয়েছে, সেখানেই পুরো কন্ট্রোল হচ্ছে পুরো সিস্টেমের কম্পাঙ্ক। কিন্তু এখানে দুটো জিনিস বলতে চাইছি। ট্রানজিস্টরের ক্ষেত্রে কি হয় না, ট্রানজিস্টরের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, আমাদের সে এনপিএন ট্রানজিস্টরই যদি আমি বলি, তাহলে আমাদের যে এইখানে যদি আমি বলি, তাহলে আমরা যেদিক থেকেই বলি না কেন, মূল যেটা ব্যাপার দাঁড়াচ্ছে আমাদের আর কি, তো সেটা হচ্ছে কি না, আমরা এই ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি, কারণ যেহেতু আমি এদিক থেকে বলছি, তাহলে আমরা ডায়াগ্রামটা একটু চেঞ্জ করে নিতে হবে। সেটা হচ্ছে আমাদের তাহলে এমিটার, বেস, কালেক্টর, কারণ এইদিকে যদি তীরচিহ্ন দিয়েছি, তাহলে আমাকে এদিকে এমিটার করতে হবে। তাহলে এই যে এমিটার, বেস, কালেক্টর থাকছে,
তাহলে এখানে আউটপুট আমরা পাচ্ছি অর্থাৎ কানেক্টরে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা ভাবতে হবে যে এইখানে টাইম সার্কিটটা থাকছে, তো ট্রানজিস্টরের ইনপুট এবং আউটপুটের মধ্যে সব সময় একটা 180 ডিগ্রি কিন্তু দশা পার্থক্য থাকে। তোমরা আগেও থিওরিতে আমি পড়িয়েছি, আলোচনা হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো দশা পার্থক্য কত না 0 কিংবা 2n পাই, অর্থাৎ 2 পাই এর n গুণ। তো সেটা যদি স্যাটিসফাই করতে হয় তাহলে আমাদের এরকম ব্যবস্থা করতে হবে, টাইম সার্কিট এরকম ভাবে চুজ করতে হবে যাতে করে আরো 180 ডিগ্রি ফেজ চেঞ্জটা যেন হয়। তো তার ফলস্বরূপ 2 পাই হয়ে যাবে। তো 2 পাই মানেই হচ্ছে 1 গুণ 2 n পাই, 2 পাই ইনটু 1, অর্থাৎ আমরা বলতে পারি যা ফেজ ছিল সেটাই থেকে যাচ্ছে। তো সেই জন্য দেখবে বইতেও বলা রয়েছে যে এইভাবে উপাদানগুলোকে নিতে হবে যাতে করে এই ঘটনাটা কিন্তু ঘটে যেন। তো এই কারণের জন্যই ট্রানজিস্টরকে আমরা অনেক সময় এটাকে বলে থাকি টিউন কালেক্টর অসিলেটর। কেন এটা একটা টিউন করে এটা কম্পাঙ্ককে সেট করা যায়। আর এটা কেন ব্যবহার হবে, কি কোথায় ব্যবহার করা হবে না, অনেক রকমের স্পন্দন ব্যবহার করা হয়, কেলাস দিয়েও করা যায়, সেগুলোকে বলা হয় ক্রিস্টাল অসিলেটর। তো সেগুলো সবই বিএসসি সিলেবাসে রয়েছে, অনার্সের সিলেবাসের অন্তর্গত। এখন তোমাদের প্রয়োজন নেই ওটা জানা, কিন্তু মাথায় রাখবে ট্রানজিস্টর যে অসিলেটরগুলো তৈরি করা হয় সেই অসিলেটরগুলো মানে জেনারেলি বেশি কম্পাঙ্ক, অর্থাৎ ধরো 1 মেগাহার্টজ কিংবা 2 মেগাহার্টজ। তাহলে মেগাহার্টজ রিজিয়ন, যেরকম এখানে কিলোহার্টজের কথা বলেছিলাম, মেগাহার্টজ রেঞ্জে কম্পাঙ্ক তৈরি করার ক্ষেত্রে এই ট্রানজিস্টর অসিলেটরের ব্যবহার বেশি হয়ে থাকে। তো থিওরি এখানেই শেষ হচ্ছে এই আলোচনার সঙ্গে সঙ্গেই। এরপরেই দেখবে তোমাদের হোয়াটসঅ্যাপ প্রশ্ন রয়েছে 9টা। তো যেহেতু প্রশ্ন কম, মাত্র 9টা, ওই জন্য আমি কিছু বাদ দিচ্ছি না, তোমরা দেখবে। আর এনসিইআরটির যে প্রশ্ন রয়েছে, তোমরা এনসিইআরটি প্রশ্ন উত্তর রয়েছে সেটা 7এর দাগ বাদ দিয়ে বাকিগুলো দেখবে। আর এমসিকিউ এবং সেট 1 এর অঙ্ক আমি পরের ভিডিওগুলোতে এমনিও আলোচনা করব ফর্মুলাগুলো সহ। এরপরে দেখবে তোমাদের বইতে বিগত বছরের প্রশ্নপত্র WBCSC রয়েছে, জাস্ট অনুশীলনী পরে, সেগুলো সবই দেখতেই হবে, কারণ বিগত বছরে এইচএসে কি প্রশ্ন এসেছে সেটা তোমাদের ধারণা, তার উত্তর সেটা অবশ্যই জানতে হবে। এরপর WBJE এর যে প্রশ্ন রয়েছে সেখানে সবগুলো অবশ্যই দেখবে, কিন্তু তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 2 এর দাগে একটা 2014 সালে যে প্রশ্ন রয়েছে ডায়োডে, খুব ভালো করে করবে, এরকম প্রশ্ন আমাদেরও আছে এমসিকিউ তে। তারপর 5এর দাগে আর 7এর দাগে যে প্রশ্ন রয়েছে সেরকম প্রশ্ন আমাদের আছে। আর নেক্সট হচ্ছে যেই মেনে যে 1এর দাগে যে এমসিকিউটা রয়েছে সেটাও খুব গুরুত্বপূর্ণ আমাদের এইচএস এর জন্য, ইভেন এন্ট্রান্সেও। আর এআইপিএমটির যেটা প্রথম এমসিকিউ রয়েছে সেটাও আমাদের পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে আমাদের এই নিটে দেখবে 3এর দাগে একটা এমসিকিউ রয়েছে, ডায়োড রয়েছে, একটা 1 কিলো ওহমের রোধ রয়েছে। তো সেই এমসিকিউটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওই জন্য তোমাদের বলবো যে এই পার্টগুলো কিন্তু ভালো করে এই প্রশ্নগুলো করবে। বাকিগুলো দেখতে পারলে ভালো, তোমাদের এন্ট্রান্সের একটা ন্যূনতম মানে প্রিপারেশন একটা হয়ে যাবে। কিন্তু এগুলো না করলে কিন্তু আমাদের এইচএসেও কিন্তু সমস্যা হবে। যারা এন্ট্রান্সে ইন্টারেস্টেড নয় তাদেরও কিন্তু এই প্রশ্নগুলো অন্তত করতেই হবে। তাহলে এখানে শেষ করছি আলোচনা। আমরা নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের কোন কোন ফর্মুলাগুলো আমাদের মাথায় রাখতে হবে অঙ্ক করার সময় সেটা নিয়ে ছোট্ট করে আলোচনা করে নিয়ে আমরা এমসিকিউ এবং তার পরের ভিডিওতে আমরা সেট 1 এর নিউমেরিক্যালস আলোচনা করে এই চ্যাপ্টারটা শেষ করব। অনেকদিন ধরেই আমরা চ্যাপ্টারটা পড়ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টিল দেন, বাই।